আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার পরিচয় দিয়ে শুরু করতেছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, আর অপারেশন ডিরেক্টর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যাডভান্টেক বিডি। আমাদের দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে অ্যাডভান্টেক বিডি, হচ্ছে লার্নিং পার্ট নিয়ে কাজ করে। অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্পেয়ার পার্টস, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, মেশিনারি ও অটোমেশন নিয়ে কাজ করে। এই হচ্ছে আমাদের আজকের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আমাদের সাবস্টেশনের ডিজাইন গুলো বা সাবস্টেশন নিয়ে কাজ করতে গেলে কোন বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব আমি আপনাদের সাথে। প্রথমেই আপনার একটা সাবস্টেশন যদি করতে যাই, তখন যে বিষয়গুলোর প্রয়োজন হয় যে আপনার নো অবজেকশন সার্টিফিকেট, স্টার্টিং দ্য সাবস্টেশন, সেফটি বাই দ্য ফায়ার সার্ভিস অ্যান্ড হচ্ছে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, এদের কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হয়। তারপর আপনার প্রয়োজন হয় সার্টিফিকেশন অফ দিস বিল্ডিং কনসালটেন্ট, স্টার্টিং সেফটি এবং হচ্ছে আপনার প্রপার ভেন্টিলেশন, ইজি অ্যাক্সেস এই নিয়ে, ইন এবং আউট নিয়ে, যেন সকল কিছু ভেন্টিলেশন গুলো ঠিক থাকে, এই ধরনের একটা তাদের কাছ থেকে সার্টিফিকেট প্রয়োজন হয়। তারপর হচ্ছে প্রপার আন্ডার টেকিং অফ দ্য সাবস্টেশন is are of honor. The case may be static safety and the liberty will be increased by them. মানে একটা একটা আপনার সাবস্টেশন বসানোর জন্য অনেক বিষয় আপনাকে দেখতে হয়, শুধু এই তিনটে চারটা সার্টিফিকেট না, আরো অনেকগুলো সার্টিফিকেট থাকে। একটা সার্টিফিকেটের আন্ডারে অনেকগুলো সার্টিফিকেট তখন আপনাকে কালেক্ট করতে হয়, এটা মালিক পক্ষের হেডেক থাকে। তবে সকল রেসপন্সিবিলিটি আপনার মালিক পক্ষের উপরে বর্তায়। যদি ইঞ্জিনিয়ারিং কোড বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইনে যেটা থাকবে ওই অনুযায়ী যদি কাজ একটা ইঞ্জিনিয়ার না করে, সেই বিষয়টা ওনার উপরে দায়ভার যাবে। আর যদি প্রপার ভাবে ওটা করে রাখে, যদি কোনো দায় মানে প্রবলেম হয় ইন কেস, তাহলে এটা মালিকের উপরেই জিনিসটা যাবে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে পেপার নিয়ে হালকা পাতলা কথাবার্তা। এখন ধরেন একটা সাবস্টেশন করবেন আপনি। সাবস্টেশনের জন্য আমাদের লেআউট করা প্রয়োজন। আপনাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি আজকে, মানে অনেক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে। প্রায় যেটা একটা ফ্রি সেমিনার, সেই জন্য অনেক কিছু শেখা যাবে না, বিষয়টা এরকম না, অনেক কিছু শেখা যাবে। এটা লেআউট করবেন একটা ট্রান্সফরমার। এটা একটা ট্রান্সফরমার, একটা সাবস্টেশনের মেন পার্ট হচ্ছে একটা ট্রান্সফরমার। এখন এই চারিদিকে কতটুকু আমি স্পেস রাখবো এইদিকে, আমাকে ড্রয়িং করলে বা হচ্ছে এটা নিয়ে কাজ করলে অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা এরকম না? তো এটা হচ্ছে বিষয়। এখন আপনার এটা আমি কোথায় পাবো এই নিয়ম নীতিটা, বা এটা কোথায় পাবো আমি? আমাদের স্ট্যান্ডার্ড গাইডলাইন পাবো। এই যে বিএনবিসির একটা কোড দেখেন, এই জায়গাটা পড়লে পারবেন যে দি মিনিমাম হাইট অফ সাবস্টেশন রুম শুড বি 3.0 মিটার টু 3.6 মিটার ডিপেন্ড আপন দ্য সাইজ অফ দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমার সাইজের উপর ডিপেন্ড করবে। একটা ইনফরমেশন পাওয়া গেল। এটা হচ্ছে উপরের ব্যাপারে। চারিদিকের ব্যাপারে কি বলতেছে যে 0.7 meter for the transformer installed in a room with wall one two side. টু সাইড যদি ওয়াল হয় তাহলে হচ্ছে চারিদিকে ট্রান্সফরমার চারিদিকে 0.7 মিটার স্পেস থাকবে। 1.0 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল ইন এ রুম উইথ ওয়াল ওয়ান থ্রি সাইড। থ্রি সাইড যদি ওয়াল হয় তাহলে কি হবে? ট্রান্সফরমার চারিদিকে 1 মিটার থাকবে। তারপর বলছি যে রুমটা যদি ক্লোজ হয়, চারিদিকেই জাস্ট একটা ফায়ার ডোর, এটা হয় 1.5 মিটার থাকবে রুমটা চারিদিকে। 1.5 ডিস্টেন্স ফ্রম ওয়ান টু অ্যানাদার, ধরেন দুইটা ট্রান্সফরমার একটা রুমে আছে, তখন কি হবে? মানে অ্যাকচুয়ালি নিয়ম কি? তখন বলতেছে যে এই চারিদিকে তো আপনার এই নিয়ম মাফিক থাকবে, নিয়ম মাফিক থাকবে। আর একটা থেকে আরেকটা ডিস্টেন্স থাকবে আপনার কতটুকু? এটা থাকবে আপনার 11 কেবি হয়, তাহলে হচ্ছে আপনার 1.5 ডিস্টেন্স।
ওয়ান টু অ্যানাদার ট্রান্সফরমার। মাল্টি ট্রান্সফরমারের ক্ষেত্রে এই এই কথা, যদি তিনটা হয় চারটা হয়, হতে পারে এরকম। আর যদি 11 কেবি থেকে বেশি হয় তাহলে 2.5, এই ডিস্টেন্সটা কথা বলছে, 1.5 টু, আর যদি 11 কেবি আরো হাই ভোল্টেজ হয় তাহলে 2.5 এই যে না। মিটার। বিষয়টা হচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি, এটা হচ্ছে সর্বনিম্ন গাইডলাইন, যেটা বলে এটা হচ্ছে সর্বনিম্ন। আপনি আরো বেশি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এটা হচ্ছে লেআউট কেন্দ্রিক। তারপর হচ্ছে একটা ট্রান্সফরমার রুমের আপনার লুমেন্স, ভেন্টিলেশন, তারপর হচ্ছে আপনার লাইট, এই বিষয় সবগুলো, আপনার কতটা লুমেন্স লাইট থাকবে, সত্যি রে। সে সে বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এখন তার সাথে সাথে আবার আমরা, দেখেন এখন একটু আলোচনা করি, এগুলো আপনারা জানেন। Just আজকের বিষয়বস্তুটা সাবস্টেশনের উপরে, তাই একটু আলোচনা করি। ইলেকট্রিক্যাল সাবস্টেশন হলো একটি ইলেকট্রিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি অংশ। হ্যাঁ? সাবস্টেশনের সাহায্যে ভোল্টেজকে হাই ভোল্টেজ থেকে লো, কিংবা লো ভোল্টেজ থেকে হাই অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। হুম। আমরা মিউট করি প্লিজ। তারপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গ্রাহকের মধ্যে সাবস্টেশন নির্মিত হয়। সাবস্টেশনের কাজ হচ্ছে, আপনার দেখেন এখানে বলতেছে যে পাওয়ার ফ্যাক্টর এবং ফ্রিকোয়েন্সি এসি থেকে ডিসি পরিবর্তন করে যেখানে যেটা প্রয়োজন, এই সাবস্টেশনটা আমরা স্টেপ ডাউন, স্টেপ আপ, আমরা যেখানে যেটা প্রয়োজন, এসি টু ডিসি, ডিসি টু এসি, এরকম ভাবে আমরা ব্যবহার করি। ইনকামিং সাইট সার্কিট বা হচ্ছে সাইডে কি কি থাকে, সাবস্টেশন বানাতে যে যে বিষয়গুলো লাগে: লাইটিং অ্যারেস্টর লাগে, ওভারহেড আর্থ ওয়্যার লাগে, ইনসুলেটর লাগে, ফিউজ লাগে, আর্থিং ওয়্যার লাগে, ইনকামিং লাইন লাগে, আন্ডার কেবল হতে পারে, গ্রাউন্ড হতে পারে, ওভারহেড লাইন হতে পারে, জিনিসগুলো আমাদের থাকে। তারপর হচ্ছে কি, লো ভোল্টেজ সুইচ গিয়ার প্যানেল, এলটি প্যানেলের দিকে যে বিষয়গুলো থাকে, বাসবার থাকে, আইসোলেটর থাকে, ফিউজ থাকে, ম্যাগনেটিক কন্টাক্ট, ইয়ার ব্রেকার সুইচ, ভেরিয়াস টাইপ অফ নো অনলোড, মানে ফিউজ থাকে। তারপর হচ্ছে মিটারিং সিস্টেম থাকে, ইন্ডিকেটর সিস্টেম থাকে, ভেরিয়াস প্রোটেকশন রিলে গুলো থাকে, পিএফআই ক্যাপাসিটি থাকে। তারপর হচ্ছে এসটি প্যানেলে কি থাকে, বাসবার থাকে, আইসোলেটর থাকে, সার্কিট ব্রেকার, সিটিপিটি, মিটারিং সিস্টেম, ইন্ডিকেটর সিস্টেম থাকে, তারপর ভেরিয়াস প্রোটেকশন রিলে গুলো থাকে। এই জিনিসগুলো আমাদের দুই সাইডে থাকে। এখন আরো বিষয়টা হচ্ছে, এখানে আপনাদেরকে আমি কিছু বিষয়গুলো দেখানোর জন্য, এই যে জিনিসগুলো থাকে, এই প্রত্যেকটা, যেমন সিডিপিডি কিভাবে আপনার কাজ করে, পিটি কিভাবে কাজ করে, মিটারিং গুলো কিভাবে কাজ করে, বাসবার ক্যালকুলেশন, আইসোলেটর ক্যালকুলেশন, সার্কিট ব্রেকার ক্যালকুলেশন, এই ইগুলো যদি আমি প্রপার ভাবে যদি আমরা না জানি, শুধু সাবস্টেশন নিয়ে যদি যান, যেটা বর্তমান এই 12 বছর অভিজ্ঞতার ফলে যেটা আমি দেখেছি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সুবাদে, এবং হচ্ছে আপনার নিজে তো এখন আমরা তো অনেক ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছি, যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা সাবস্টেশন রিলেটেড যারা কাজ করে, দেখবেন যেখানে সুইচিং করে, তারা ভিতরের বিষয়গুলো নিয়ে মানে একবার থিসিস করে না বা করতেও চায় না। তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিপদ, মানে আপনার গ্রোথ গ্রোথ বাড়াটা খুব কঠিন হয়ে যাবে, যে শুধু সুইচিং করে। তো একটা সেক্টরে চাকরি করতে গেলে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভালো কিছু করতে গেলে, অবশ্যই আপনার প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে আপনার জায়গা থেকে যতটুকু জানা দরকার, জানা তো শেষ নাই, আপনার জায়গা থেকে আপনার রেসপন্সিবিলিটি বা আপনি যে মানে এরিয়ায় কাজ করতেছেন, ওখানে যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে। এবং অন্যের 10 জন ইঞ্জিনিয়ার থেকে যদি আপনি একটু ব্যতিক্রমী হন, দেন আপনি উপরে ওঠার সিঁড়িটা কি হবে আপনার জন্য। দেখেন, আর একটা কি, ট্রান্সফরমারের একটা জিনিস থাকে কি, যে দুইটা পার্ট থাকে, এলটি প্যানেল, এলটি পার্ট, আর হচ্ছে এসটি পার্ট, প্রাইমারি হচ্ছে সেকেন্ডারি। দুইটা পার্টের যে সংযুক্ত থাকে, এটা এটা কিন্তু এবিসি লাইসেন্স বলেন বা হচ্ছে যে কোনো জায়গায় পরীক্ষাতে আপনার ধরে, যে বলেন তো, যে প্রাইমারি সাইডে কি সংযোগ দেওয়া থাকে, বা এইচটি তে কি সাইড সংযোগ দেওয়া থাকে, বা সেকেন্ডারিতে বা এলটি তে কি থাকে, এই জিনিসটা বলেন। এখন
এই জিনিসটা বলার কারণ আপনার যখন আপনাকে প্রশ্ন করা হয় তখন আমরা এটা আওলে ফেলি যে এটা কোন দিকে কি হবে। এটা এই আজকের পর থেকে আর বলবেন না আশা করি। দেখেন এদিকে হয় ডেল্টা, প্রাইমারি ধরে ডেল্টা, এদিকে হয় স্টার। এখানে দেওয়া আছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে প্রাইমারি সাইড ইজ কানেক্টেড, ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারি সাইড কানেক্টেড উইথ স্টার কানেকশন। আর এই জিনিসগুলো তো ভাই আমরা পড়ালেখা করি, কিন্তু যখন প্রশ্ন করে তখন অনেক বিষয়গুলো ভুলে যায়। তো এই যেটা আজকের আলোচনা থেকে যারা যুক্ত হয়েছেন বলবেন না ইনশাল্লাহ। দেখেন এদিকে ডেল্টা, তারপর হচ্ছে কারেন্ট ভোল্টেজ সমান বেশি, এগুলো তো আছেই। তার সাথে সাথে এই জিনিসগুলো মনে থাকে না। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই পাশে হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, তিনটা লাইন থাকে। এটা রেড, ইয়েলো গেল আমার, এটা হচ্ছে ইয়েলো, ব্লু, নিউট্রাল। এই পাশে হচ্ছে চারটা লাইন। এটা কারণটা কি? কারণটা হচ্ছে একটা নিউট্রাল প্রয়োজন, 220 লাইন চালাতে গেলে একটা থেকে একটা নিয়ে আমি নিউট্রাল প্রয়োজন ইউজার পয়েন্টে। নিউট্রাল পয়েন্ট সেই জন্য এদিকে চারটা। এখন বলেন তো, যদি আপনি ডেল্টা করতেও চান, এখান থেকে কি চারটা লাইন আপনি বের করতে পারবেন? একটু সাউন্ড দেন এখানে। আপনারা কি ডেল্টা দিয়ে যদি চারটা লাইন আপনি চালাতে চান, আপনি কি পারবেন ইউজার পয়েন্টে? না, পারবেন কিনা? আপনারা কি শুনতেছেন আমার কথা? হ্যালো? জি, শুনতে পাচ্ছি। কি রোজার আসার আগে কি আমরা রোজা করে ফেলছি নাকি? একটু ক্ষমা করেন প্লিজ। তো দেখেন এটা, এটা মনে রাখার জন্য আপনার যেটা করতে হবে, এদিকে তিনটা রেড, ইয়েলো, ব্লু, আর স্টার আমার চারটা লাইন বের হয়, রেড, ইয়েলো, ব্লু, আর হচ্ছে মধ্যখান থেকে নিউট্রাল। নিউট্রালের উৎপত্তি স্থল কোথায়? নিউট্রালের উৎপত্তি স্থলটা হচ্ছে আপনার যে যখন তিনটা কয়েলের মাথা একসাথে মিলিত হয়, এটা একটা প্রশ্ন হতে পারে, তখন আপনার কয়েলের নাকি নিউট্রালের জন্ম হয়। ঠিক আছে? এইগুলো, এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ভুলবেন না যে এদিকে তিনটা লাইন প্রয়োজন, ওদিকে চারটা লাইন প্রয়োজন, সো স্টারে এটা। তারপর আরো নানান টেকনিকে আপনি মনে রাখতে হবে আপনি আপনার মতো করে। এখন আরেকটা ইস্যু, যে আমাদের এই কেবলগুলো, এই কেবলগুলো যে সংযোগ দেওয়া থাকে, এই পাশে চিকন কেবল, এই পাশে আবার একটা টার্মিনালে দুইটা করে কেবল, ঘটনাটাই যে এটা যদি রেড হয়, এটা রেড, এদিকে একটা কেবল, সেম টাইপের কেবল হচ্ছে একটা টার্মিনালে দুইটা। এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট হচ্ছে লো থাকে। আর এই পাশে হচ্ছে কারেন্ট হাই, ভোল্টেজ লো। 33 কেভি হয়, 11 কেভি হয়, এদিকে এসে কি সর্বোচ্চ 440। এই যে ডাউন করলেন আপনি ভোল্টেজটাকে, তাহলে কারেন্ট বেড়ে যাবে। যখন কারেন্ট বেড়ে যায়, ফার্স্টে একটা প্যারামিটার হচ্ছে আপনার কারেন্ট যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কেবলটা আপনার অনেক সাইজ হাই হয়ে যায়। অনেক প্যারামিটার দেখতে হয় কারেন্টের ক্ষেত্রে, কেবল সিলেকশনের ক্ষেত্রে, কিন্তু মেন পার্ট হচ্ছে এটা। ট্রান্সফরমারের বডিতে দুইটা আপনার আর্থিং প্রয়োজন, আর নিউট্রালে হচ্ছে একটা। তো বিষয়টা হচ্ছে এটা। এখন কেউ বলতে পারে যে একটা দিলে কি হবে না, একটা এই নিউট্রাল আর নিউট্রাল যদি একটা হয় ছোট ট্রান্সফরমার হবে, কিন্তু একের অধিক সবসময় বিএনবিসি তে মানে একটা পয়েন্টে একটা কেবল দিয়ে টানতে নিষেধ করে, দুইটা পয়েন্ট একসাথে ইউজ, দুইটা কেবল ইউজ করতে পারবে না, দুই একের অধিক, এরকম বলেছে বিএনবিসি। আচ্ছা, তারপরে আমাদের দুই সাইডে যে কেবল গুলো ব্যবহার করা হয়, এসটি সাইডের কেবল ব্যবহার হয়েছে এক্সেল ই ব্যবহার করা হয়, এক্সেল আর ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার এই কেবল গুলো কিছু টাইপ আছে, আমি নিচে আলোচনা করব। তারপরে যে বিষয়টা, যে ট্রান্সফরমার যখন, আপনাকে আমি বারবারই বলতেছি যে মেন হচ্ছে আপনার একটা সাবস্টেশনের ট্রান্সফরমার।
ট্রান্সফরমার যখন ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করে বা আমাদের ইউজার পয়েন্টে আমরা ইউজ করি, তখন অ্যানুয়ালি টেস্ট করতে হয়। এই টেস্ট গুলো করতে হয়, কি টেস্ট করতে হয়? উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট করতে হয়, মেগা টেস্ট করতে হয়, ভোল্টেজ রেশিও টেস্ট, তারপর হচ্ছে ভেক্টর গ্রুপ টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ওয়েল টেস্ট, হাই ভোল্টেজ টেস্ট। এই বিষয়গুলো আমাদের করতে হয়। হ্যাঁ। তো এই টেস্ট গুলার প্রত্যেকটা টেস্ট কেমনে করে, কিভাবে করে, এই বিষয়গুলো আজকে এখানে দেখার সুযোগ নাই আমাদের। যারা কোর্সে যুক্ত হয় তাদের জন্য আমরা শুধু যদি এটা আলোচনা করতে চাই তাহলে সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ট্রান্সফরমার টেস্ট গুলো আমরা তখন আলোচনা করি, আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে আপনার থাকে আর কি, প্রেজেন্টেশন থাকে এবং সাপোর্টিং ডকুমেন্টস গুলো থাকে, সেগুলো আমরা আলোচনা করি এখানে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এটা গেল আমাদের। তার পার্ট হচ্ছে আবার, এটা একটা সিম্পল ইস্যু যে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে তিনটা: অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। পাওয়ার হচ্ছে আমাদের তিন রকম। দেখেন, আমরা সবসময় যখন ট্রান্সফরমার বা সাবস্টেশনের পার্ট গুলো হিসাব করি, তখন কিভাবে হিসাব করি? যে আমার এখানে এত কিলোওয়াট, ঠিক আছে, এত কিলোওয়াট। তো কিলোওয়াট থেকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে আমার কেভিএ পাওয়া যাবে। এই কেভিএটা সেফটি রেটিং আপনার হিসাব করেই কিন্তু আপনি ট্রান্সফরমার যেহেতু কেভিএ রেটিং এ থাকে, সেটা আপনি নিতে পারবেন। ধরেন এখানে 125 হয়েছে, আমি 200 বা হচ্ছে 250, আমি কত নিব এটা আমার ইস্যু। এটা পরবর্তীতে বাড়তে পারে বা হচ্ছে আমার লোড কি টাইপের হবে, সেফটি ফ্যাক্টর কোন কোন এতে আমি সেট করবো, এটা আপনার উপরে ডিপেন্ড করে। ওকে, তো অনুযায়ী করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করি, যে দেখেন এই যে এই কেবল গুলো যে চিকন হয়, তারপর হচ্ছে ট্রান্সফরমার বা সাবস্টেশনের যে একটা পার্ট থাকে, সেখানে এসে বড় হয়, যেটা আমরা দেখলাম, যে বললাম যে ভোল্টেজ বেশি থাকে, কারেন্ট লো থাকে। এখানে আরেকটা সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করে একটু দেখি। কারণ এটা 500 কেভি ট্রান্সফরমার, আমরা ফিউজ সেট করবো, এই ফিউজটা আমরা ক্যালকুলেশন করবো। এখান থেকে দেখবো পি সমান √3 VI। যেহেতু এখানে পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন হয় না, এসটি সাইডে পাওয়ার ফ্যাক্টর কোনো প্রয়োজন নাই, এলটির পর হচ্ছে আপনার এখানে পাওয়ার ফ্যাক্টর যোগ যোগ হয়। এখন কি সমান সমান আমরা 500 জন্য, 500 কে এর জন্য এটা, √3 মানে এটা, 11 কেবির জন্য এটা মান বের হয়েছে কত? এটা 27 অ্যাম্পিয়ার। দেখেন, 500 কেবির একটা ট্রান্সফরমারে অনলি 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই। মানে এটা একটা ইমাজিং, যারা এই কাজগুলা করেননি, 27 অ্যাম্পিয়ার কারেন্ট নাই। এক্স ফ্যাক্টর যোগ করে 1.25 গুণ করে তার সাথে আপনার 33 অ্যাম্পিয়ার। এখন দেখেন, আপনি ধরেন লিখে দিলেন 33 অ্যাম্পিয়ার। 33 অ্যাম্পিয়ারের ফিউজ বাংলাদেশে বা পৃথিবীতে হয় না। তো যদি আপনি না জানেন, তাহলে তো আপনি সূত্র যেহেতু এটা জানেন, সূত্র অনুযায়ী আপনি 33 কেভি লিখবেন, 33 অ্যাম্পিয়ারে লিখবেন, সরি। এটার জন্য বাজারে কি কি প্রোডাক্ট আপনার প্রডিউস হয় বা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার হয়, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে অ্যাভেলেবল কোনগুলো সাইজ পাওয়া যায়। 10 পাওয়া যায়, 15, 30, 40, 50, 60, 100, 200। সেই জন্য আপনি এই 30 নিতে পারবেন না, এর জন্য আপনাকে নিতে হবে 40, এক ধাপ বেশি। যেটা আপনার ক্যালকুলেশন করা হবে, সেটাই যদি মিলে যায় যে 40-এ 40, এটা নিতে পারবেন। আর না হলে যদি 41 হয়, তাহলে আপনাকে 50 নিতে হবে। আর দুই ধাপ উপরে যাওয়া যাবে না। এটা হচ্ছে, এই কথাটা হচ্ছে কেবলের ক্ষেত্রে, বেকারের ক্ষেত্রে, আপনার হচ্ছে সবগুলো আমাদের যে ডিভাইস গুলো আছে, এই সেম কথা, ঠিক আছে? যেটা মিলে গেলে ওটা নিতে হবে, কম নিতে পারবেন না, না হলে হচ্ছে আপনার বেশি নিতে হবে। তারপরে হচ্ছে দেখেন, আমাদের এখানে একটা প্রশ্ন থাকে, এই বিশেষ লাইসেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা ভাইবা তো অনেক জায়গায় হয়,
এলবিএস কখন ইউজ করব আর হচ্ছে ভিসিবি কখন ইউজ করব। বা এলবিএস মানে কি, লোড ব্রেক সুইচ আর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এখন অনেকে আবার ভিসিবি আর এসিবি মিলাই ফেলে। এসিবি জায়গায়, আপনার ভিসিবির জায়গায় কখন আপনি এসিবি ব্যবহার করতে পারবেন না, এসিবি ইউজ করতে পারবেন আপনি এলডি সাইডে। এটা আর এইচডি সাইডের জন্য বিসিবি আর হচ্ছে এলবিএস। এখন এলবিএস কখন পর্যন্ত এখন ইউজ করতে পারবেন, এগুলো সবগুলোতে একটা হচ্ছে বেকার, মানে সুইচ। আপনি সার্কিট ব্রেকারটা এই তৈরি ধরেন। এখন ভিসিবি আর হচ্ছে এসিবি ইউজটা, এটা হচ্ছে 500 কেভিএ ট্রান্সফরমার যদি হয়, তাহলে আপনি নর্মালি আপনি এলবিএস ইউজ করতে পারবেন। এখানে কোনো অডিট কেন্দ্রিক কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি 500 কেভির উপরে আপনার ট্রান্সফরমারটা হয় বা সাবস্টেশনটা হয়, তখন অবশ্যই আপনাকে ভিসিবি ইউজ করতে হবে। এটা হচ্ছে রুলস রেগুলেশন অনুযায়ী। আচ্ছা, এখন আরেকটা জিনিস আলোচনা করব। আমাদের যেহেতু আমাদের এলটি প্যানেলে যেহেতু বেকার গুলো ইউজ করতে হয়, দেখেন আমরা বেকার গুলো কিভাবে আমরা সেট করবো। কারণ বিএনবিসি অনুযায়ী লোড কারেন্টের সাথে 1.65 গুণ করবো বিএনবিসি ভাষায়। লোড কারেন্টের সাথে 1.25 গুণ করবো আরএসসি বা এনএসসি এর স্ট্যান্ডার্ডে। লোড কারেন্টের সাথে 1.15 গুণ করবো আপনার আদার্স বা লোকাল। আমরা নিচেরটা নিব না, আমরা যে কোনো গাইডলাইন আমরা ফলো করবো ইঞ্জিনিয়ারিং কাজ করার সময়। দেখেন একটাই লোড এখানে হচ্ছে 139। দেখেন যখন আমি বিএনবিসি কে ফলো করছি তখন হচ্ছে 250 অ্যাম্পিয়ার লাগতেছে। যখন আমি এনএসসি কে বা এনএফপি কে ফলো করতেছি তখন 200 অ্যাম্পিয়ার বেকার প্রয়োজন হচ্ছে। যখন লোকাল এখন 100। দেখেন, মানে একটা সাবস্টেশন যখন আপনি বানাবেন, ডিবি বানাবেন, একাধিক এই বেকার গুলোর প্রয়োজন। তো 250 অ্যাম্পিয়ারের যে প্রাইস আর হচ্ছে 160 অ্যাম্পিয়ার কি এক প্রাইস? কখনো না। সো এই প্রাইস কোটেশনটা দিলে আপনার প্রাইসটা হাই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার লো হবে। আপনি কোনটা করবেন আপনি? No. তাহলে কি আপনি কোটেশন দিলে আপনি বিএনবিসির ভাষায় পাবেন না? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এটার জন্য প্রপার ভাবে আপনার সাইড নোট দিতে হবে যে আমি বিএনবিসির স্ট্যান্ডার্ডে করেছি বা আরএসসি স্ট্যান্ডার্ডে করেছি, এনএসসি স্ট্যান্ডার্ড করেছি। তখন যখন প্রপার ইঞ্জিনিয়ার এটা গাইড যদি করে, তখন আপনি লোকালটাকে ফেলে দিয়ে আপনার কাজটা নিবে। ধরেন আপনি এটা সাবস্টেশন করেছেন 2 কোটি টাকা, আর আরেকজন করেছে 1,80,80,00,000 টাকা। আপনার কাজটা নিবে, আপনি কাজ পাবেন। ওই মানে 2 কোটি যে দিয়েছে উনি কাজ পাবে, 1,80,80,00,000 টাকা উনি পাবে না। কারণ হচ্ছে কি, উনি হচ্ছে লোকাল নিয়মে করছে। এটা যখন পারফেক্ট পুরো কোম্পানি বা হচ্ছে প্রতিষ্ঠান করতে যায়, তখন পারফেক্ট ইঞ্জিনিয়ার দিয়ে একটা সার্ভে করায়। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখবো আমরা 100 কেভি ট্রান্সফরমারের। সবসময় আপনারা জানেন যে আমরা কেবল ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, যত প্রকার আমাদের ডিভাইস গুলো আছে এবং কেবল বাসবার যত কিছু আছে, আমাদেরকে কারেন্টটা জানতে হয়। কারেন্ট জানার জন্য যেটা করতে হয়, আমার প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট জানা খুবই জরুরি। তো এটা হচ্ছে কেভিএ রেটিং সমান হচ্ছে √3 ভি আই। এই একই সূত্র, পাওয়ারের সূত্র। এটাতে আমরা আই জানবো। তো দেখেন 100 ট্রান্সফরমার, 100 ভাঙিয়ে এটা √3 আর হচ্ছে 11 কেভি। যে একটা 100 কেভি ট্রান্সফরমার, চিন্তা করেন 5.24 কারেন্ট নেয় এসটি সাইডে। আবার সেকেন্ডারি সাইডে জাস্ট 415, আর এখানে 11 ছিল। এখানে ন্যায় হচ্ছে 139.12 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ডিফারেন্স, দেখেন কত ডিফারেন্স। এখন এসটি সাইডে কম কারেন্ট, এসটি সাইডে বেশি। এখন এই যে সূত্র দিয়ে আমরা করলাম, এই সূত্রগুলো যখন আপনাকে কোন ভাইবা কোশ্চিন বা হচ্ছে কোনো জায়গাতে ভাইবা করতে, পরীক্ষা দিতে যাবেন বা হচ্ছে আপনি কোনো ক্যালকুলেশন করবেন, আপনি যদি সূত্র অ্যাপ্লাই করে করতে যান, তাহলে হচ্ছে আপনার অনেক টাইম চলে যাবে এবং প্রফেশনালি আচরণ এটা না। তো আপনি যেটা করবেন, কেভি এর সাথে আপনি 0.0524, 0.0524 যদি আপনি গুণ দেন কেভি এর সাথে, তাহলে আপনি যে রেটিংটা পাবেন সেটা হচ্ছে ট্রান্সফরমারের কারেন্ট।
মনে করেন বললো যে 500 কেভি, 500 কেভি বললো, এটার সাথে জাস্ট 0.0524 গুণ দিলে এটা কারেন্টটা বেরিয়ে যাবে। তাহলে আপনি যত কেভিএ বলবে ওটার সাথে জাস্ট এটা গুণ করেই আপনি কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন। আর আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, দুটোই পারবেন। দেখেন দুইটার মান কিন্তু একই এসছে। কেমন? এটি সাইডও সেম, এটা হচ্ছে শর্টকাট মেথড। 1.39 দিয়ে গুণ দিলে আপনার, আপনি 100-র সাথে যদি এটা গুণ দেন তাহলে এটি কারেন্টটা পাবেন। কিছু কিছু শর্টকাট বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে আপনার সুবিধার্থে। আচ্ছা, এখন এখানে আরেকটা কোশ্চেন, যে এই যে এই 0.0524 আর হচ্ছে 1.39, এটা কোথায় পেলাম? সবসময় এই কোডগুলো যদি আপনি, ইউনিট গুলো যদি ব্যবহার করেন, এটা আপনি কোথায় পেয়েছেন জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি এটা কোথায় পেয়েছেন আপনি অবশ্যই এটা আপনাকে জানতে হবে। এটার জন্য এটা হচ্ছে আপনার এই এই সূত্রতে একক মান বসিয়ে পাওয়া গিয়েছে। তা আমি আপনাকে নিচে আরেকটা এরকম দেখাবো, ওই জায়গাতে আপনাকে দেখলে আপনি বুঝবেন যে এটা কোথা থেকে পেয়েছেন। এটা আপনি পাওয়ারের সূত্র থেকে পেয়েছেন, একক ইউনিট মান বসায়, স্ট্যান্ডার্ড মানটা বসায়। জাহিদ সাহেব, আপনি কিছু বলবেন? উনি কি না বুঝে লেখালেখি করতেছেন নাকি? আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। আচ্ছা, এখন দেখেন, হয়ে গেল। স্যার এখন আমার একটা যখন, প্রশ্ন। হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা নেই, আমি বলছি আপনাদের প্রশ্ন থাকলে আপনারা নোট করে রাখেন, আমরা প্রশ্ন উত্তর রাখবো আর কি। আর এখন যেহেতু আপনি সেশন করে ফেলেন। স্যার, কেবলের সাইজটা কিভাবে নির্ধারণ করব, মানে কিসের উপর ভিত্তি করে? কেবলের সাইজ ই করবেন, অনেকগুলো প্যারামিটার থাকে। ফার্স্টে আপনাকে দেখতে হবে যে এখানে কারেন্ট কত নিচ্ছে। ঠিক আছে? এই যে আপনার পয়েন্টটা এখানে চলে এসে, প্রথমে আপনাকে একটা যে কোনো জায়গায়, মনে করেন একটা মেশিন হোক, আপনার সাবস্টেশন হোক, যে এই সাবস্টেশনে কারেন্ট কত নেবে, কারেন্টের উপরে ডিপেন্ড করে সেফটি ফ্যাক্টর গুলোকে কনসিডার করে আপনার মানে কত আরএম নেবেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে। ওকে, এই জায়গাটা দেখলে আপনি পারবেন, আরো একটু ক্লিয়ার হবে। ধন্যবাদ স্যার। দেখেন, কি সমান √3 VI cos θ। আমরা এখন এলটি সাইডে চলে আসলাম। দেখেন এলটি সাইডে একাধিক বেকার থাকে, এমডিবি, ডিবি, এই জায়গাগুলোতে আপনাকে কাজগুলো করতে হবে কি, শুধু ওয়াট আর কিলোওয়াট ওদের বিষয়। দেখেন এখানে মনে করেন আমরা, এটা ফ্যাক্টরি হচ্ছে, ওখানে একটা মোটর লাগানো হবে। কি বলে যে মোটরটা হচ্ছে 10 কিলোওয়াট, 25 কিলোওয়াট, আপনি লাইট লাগাচ্ছেন ওয়াট। কিন্তু আমরা সব সময় ওয়াটটাকে কনভার্ট করে এম্পিয়ারে কনভার্ট করতে হবে। এম্পিয়ারের উপর ডিপেন্ড করে এই বেকার, কেবল, বাসবার, আদার যে আমাদের সেফটি ডিভাইস গুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো তাহলে আমাদের হেডেকটা কি, যে যেটা বলুক আমাদেরকে কারেন্টে কনভার্ট করে নিতে হবে। কিলোওয়াট হচ্ছে থেকে আমি অ্যাম্পিয়ারে নেবো কিভাবে, দেখেন এখানে বললো যে 25 কিলোওয়াট, 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, 45 অ্যাম্পিয়ার। কোথা থেকে পেলাম? এই এই সূত্র থেকে পেলাম, এই সমান √3 VI cos θ। এখন দেখেন, এই যে আপনাকে এতগুলো মান বসিয়ে এই মানটা নিয়ে আসতে হবে, একটা মান আপনার দেওয়া আছে। এখন আপনার সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার হবে, আপনার অনেকগুলো সময় নষ্ট হবে। এত সময় নষ্ট করে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। বা এসএলডি করতে গেলে অনেক বড় এসএলডি করতে হয়, তখন এটা সম্ভব না। তো কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলেই আপনার অ্যাম্পিয়ার যেটা পাবেন সেটা হচ্ছে, মানে থ্রি ফেজের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে সাথে গুণ করে 1.8 যদি আপনি গুণ দেন, যেটা আপনার ভ্যালু বের হবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 5.68 কিলোওয়াটের সাথে 5.68
গুণ দিলে যেটা আপনার ভ্যালু পাবেন সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের কারেন্ট। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, আর ওটা হচ্ছে থ্রি ফেজ। এখন আমি প্রথমেই বললাম, যদি আপনি গুড ইঞ্জিনিয়ার হতে চান, যে আমি, তাহলে আপনি যে মানটা বসাবেন এটার ভ্যালু, মানে হচ্ছে এইটা আপনি কোথা থেকে পেয়েছেন, বিষয়টা অবশ্যই আপনাকে হিসাব করতে হবে। এটা আমি যেমন ওই মানে কিছুক্ষণ আগে হিসাব করলাম, এটা পেয়েছি আমাদের এই সূত্রগুলো থেকে। এটা একটু আমরা দেখে আসি আমরা কিভাবে এটা করলাম, একটু আমরা ক্যালকুলেশন করি। আই সমান সমান ই বাই √3 বি cos θ। আমরা তাই উপর বার করেছি। মান আমরা ইউনিটি মান বের করবো, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000। √3 হচ্ছে 1.732, আর ভি হচ্ছে আমার 400 ধরলাম, আর cos θ হচ্ছে এটা। তাহলে দেখেন একটু আপনার কারেন্ট ক্যালকুলেটরে হিসাব করলে বের হবে 1.8 অ্যাম্পিয়ার। বুঝা গেছে যে আমি এটা কোথা থেকে পেলাম, এই সূত্র থেকে পেলাম। এটা হিসাব করবো থ্রি ফেজের ক্ষেত্রে কি, জাস্ট খালি আপনার এই √3 উঠে যাবে, এটা উঠে যাবে, এটা থাকবে না, আর এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তবে এক, জাস্ট খালি এখানে ভোল্টেজের জায়গায় আমরা 220 দিব, পাওয়ার ফ্যাক্টর এটাই থাকবে 176, 5.68 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এখান থেকে পেলাম। তাহলে বোঝা গেছে। আর এটা যদি আর একটু বুঝতে আপনাদের সমস্যা হয়, বা আর মানে এখন তো অবশ্যই বুঝেছেন, যদি ভুলে যান তাহলে আপনাদের এটা মনে করার একটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে অ্যাডভান্টেজের। আমি আপনাদের নিয়ে একটু কষ্ট করে, আহ, আমাদের অ্যাডভান্টেজের ইউটিউব আছে, বা এখন আপনারা যেতে পারেন আমার কথা শুনতে শুনতে। তো অ্যাডভান্টেজের আমাদের এখানে বিশাল একটা যোগ্য আছে, এখানে 332টা আমাদের ভিডিও আছে। এই জায়গায় যে কথাগুলো বললাম, এগুলো সবগুলো আপনার এখানে ছোট ছোট করে ভিডিও করে শিক্ষামূলক ভিডিও দেওয়া আছে। আরএসসি বলেন, জব ক্যালকুলেশন বলেন, যারা আমাদের এখানে, তো সবাই তো আর কোর্স করতে পারবেন না, সময় থাকবে না, নানা অনেক ব্যস্ততা থাকে। আর যে ক্যালকুলেশন গুলো আমি বলতেছি, এই যে দেখেন, আরএসসি রিকোয়ারমেন্ট, তারপর এই যে যেটা আপনাদের এখন কিলোওয়াট টু কেভিএ, কিলোওয়াট টু অ্যাম্পিয়ার, এগুলো সবগুলো আপনাকে ছোট ছোট করে এখানে কেবল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আরএসসি রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পিএলসির সেট আপ গুলো, পিএলসির প্রোগ্রাম কিভাবে করবেন, টোটাল বিষয়গুলো আপনাদের আপনাদের জন্য এখানে দেওয়া আছে। এবং অটোক্যাড এখান থেকে আপনি ফ্রি শিখতে পারবেন এগুলো থেকে। সময় পাইলে এগুলো একটু ভিজিট করবেন, কেমন? এখন দেখেন আমরা কি করলাম, আমাদের কেবল পার্ট শেষ হলো। এখন কেবলের গায়ে যে লেখা থাকে আর এম, আর ই, এস এম, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার দেখেন, আর এম মানে হচ্ছে কন্ডাক্টর অফ মাল্টি স্ট্যান্ডার্ড ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন। আর হচ্ছে কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড ওয়্যার সার্কুলার ক্রস সেকশন। এই কেবলগুলোকে আপনার দেখে এক একটার নাম এক এক রকম আছে। যেমন দেখেন, এটা হচ্ছে আর এম কেবল, এটা হচ্ছে আরই কেবল, এটা হচ্ছে এসএম কেবল, এটা হচ্ছে এসি কেবল। এই কেবলের টাইপ গুলো দেখে আপনাকে বুঝতে, মানে টাইপ, একাধিক টাইপের কেবল আছে, কেমন, এগুলো আপনাদেরকে জানতে হবে। তারপর দেখেন কেবল আছে বিওয়াই কেবল, এনওয়াই কেবল, বিওয়াই এম কেবল, এনএক্স ওয়াই কেবল, এক্সএল পি কেবল, এক্সএল এক্স এফ ই আর কেবল, নানান টাইপের কেবল আছে। ঠিক আছে, এটা কোনটা কোথায় ব্যবহার হয় আপনাকে এটা জানতে হবে। বলে গায়ে লেখা থাকে যে কথাগুলো দেখে আসলাম এই মাত্র। এই যে আপনার এন মানে কি, বি মানে কি, এন মানে হচ্ছে বিডি, স্ট্যান্ডার্ড ইউনিয়ন অফ জার্মান ইঞ্জিনিয়ারিং কোডকে বোঝাচ্ছে, বি দ্বারা ব্রিটিশ স্ট্যান্ডার্ড কোডকে বোঝাচ্ছে, ওয়াই দ্বারা হচ্ছে ইনসুলেশন সেট বা পিভিসি কে বোঝানো হচ্ছে, এ দ্বারা হচ্ছে ইনসুলেশন সিঙ্গেল কোর কেবলকে বোঝানো হয়েছে, এম দ্বারা হচ্ছে পিভিসি সেট কেবলকে বোঝানো হয়েছে, ই দ্বারা হচ্ছে আর্ট
কন্টিনিউটি কেবলকে বোঝানো হয়েছে, এর দ্বারা হচ্ছে গ্যালভানিক স্টিল ফ্ল্যাট ওয়্যার বোঝানো হয়েছে। এভাবে প্রত্যেকটা এই জিনিসগুলোর মিনিং গুলো অন্তত আপনি এগুলা সবকিছু যদি মুখস্থই না থাকে, কি থেকে কি হয় হতে পারে এইগুলো আপনাকে অবশ্যই আপনার জানতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে কথাগুলো বলে আসলাম যে আরই কেবল কোনগুলো, আর এম কোনগুলো, এসি কেবল, এটা এখানে আবার এই কেবল গুলাকে কিভাবে আপনি প্রকাশ করবেন? ধরেন আপনি কেবল কিনতে দিবেন বা এসএলডি তে বা ইএলডি তে, আপনি কেবল লিখতে হবে এই এসটি কেবল একটা, তাহলে 1 × 1 সি 400 আরএম, 400 আরএম এর একটা কেবল এখানে বোঝাচ্ছে। যদি এই কেবলটাকে আমি প্রকাশ করি তখন কি করতে হবে? 1 × 3 সি ইন্টু আপনার ধরেন যে এটা 95 আরএম, 95 আরএম, এটাকে আমি প্রকাশ করেছি। এখানে চারটা ওয়ান, এই কেবলটা সম্পূর্ণটাকে ওয়ান বোঝাচ্ছে। আর 1 2 3 4, চারটা সি, 95 আরএম, কেবলগুলাকে এভাবে প্রকাশ করতে হয়। কেমন? আপনাদেরকে খুবই হালকাভাবে টাচ দিয়ে যাচ্ছি, কারণ অনেক বিষয় আলোচনা করবো আমরা 2 ঘন্টা 40 মিনিটে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে একটা নেম প্লেট দেখে আপনি কিভাবে এসটি কেবল আপনি ঠিক করবেন। তো নেম প্লেট থেকে এখানে একটা জিনিস আমি অন্য জায়গা থেকে নিয়েছি, এটা নাই, যে প্রথমে আপনাকে কেবল বের করতে গেলেই কেবল ফর্মুলা হচ্ছে এস সমান হচ্ছে, সূত্র হচ্ছে আপনার শর্ট সার্কিট। এই এখানে একটু লিখে দিলে ভালো হতো, সব লিখে দিই এটা। এই সূত্রটা এরকম, শর্ট সার্কিট ইনটু হচ্ছে আপনার টি টাইম, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্যাক্টর। আচ্ছা, এইটাতে আপনার নিয়ে যায় মেন জায়গায়, এখানে আপনি ভালো বুঝবেন না, যাবে এই পার্টটাই ওখানে গিয়ে আপনার বুঝে আসে। এই হিউজ পরিমাণ ডাটা আছে, সবগুলো আমরা আপনাদের জন্যই করে রাখছি। হুম। এবং শর্টকাট, যেমন এই জিনিসগুলো আপনাদেরকে একটা অংশ দেখাচ্ছি, এই দেখেন এগুলো হচ্ছে আমাদের ক্লাসে প্রত্যেকটা স্ক্রু গেজ দিয়ে মেপে মেপে আর কিভাবে বের করবো সেগুলো এখানে আলোচনা করা হবে। আচ্ছা, যেটার জন্য নিয়ে আসলাম দেখেন, শর্ট সার্কিট কারেন্টের সূত্র হচ্ছে প্রাইমারি কারেন্ট হচ্ছে ইম্পিডেন্স দিয়ে আমাদের, আর হচ্ছে আপনার এই কেবল সাইজ যখন বের করুন শর্ট সার্কিট কারেন্ট ইন্টু টি টাইম, এই যে টি টাইম, আর নিচে হচ্ছে কে ফ্যাক্টর, এক্সেল পি এর কেবলের। কপারের ক্ষেত্রে 0.143, 0.0098। দেখেন এই একটা থেকে এখন এটা যদি করতে চাই তাহলে এই সূত্রটা মান বসে আমাদেরকে এখানে আসতে হবে। তারপর আপনার এই যে এখানে আরেকটা সূত্র ভি সমান রুট থ্রি ভি, এই সূত্রটাও বের করতে পারবেন। তারপর হচ্ছে কেবল ক্যালকুলেশন, আমি যেটার জন্য নিয়ে আসলাম এই জায়গাতে আমার ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমার এই ট্রান্সফার নেম প্লেট থেকে এসে আমি আগে শর্ট সার্কিট বের করলাম কত, 1350। দেখেন 1350 কিভাবে বের করলাম, সেফটি ইস্যু গুলো, স্ট্যান্ডার্ড কোন আইএসি কি বলছে, এনএসি কি বলছে, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলছে, বিএনবিসি কি বলছে, এখান থেকে নিয়ে এসে এই যে এটা যেটা আপনাদের ওই স্লাইডে আমি একটা নিয়ে গেছিলাম অনেকগুলোর মধ্যে থেকে। তাহলে আমি শর্ট সার্কিট কারেন্ট পেলাম, কেবল সাইজ বের করতে হবে। আপনার কপারের আমি ফ্যাক্টর পেয়েছি, কপার ফ্যাক্টর হচ্ছে এটা, অ্যালুমিনিয়ামের এটা, যেহেতু আমি কেবল লেয়ার টি টাইম, ফল ক্লিয়ারিং টাইম 1 থেকে 3 সেকেন্ড, এখানে আমি অন ধরেছি। তাহলে দেখেন এই মানটা হচ্ছে এখানে বসাচ্ছি, ওয়ান হচ্ছে এখানে, আর হচ্ছে এটা হচ্ছে এখানে, যে কত বের হলো কেবল সাইজ আমার 9.44 আরএম, ক্যালকুলেটেড ভ্যালু, এটা ক্যালকুলেট করে পেলাম। এটা হচ্ছে আপনার বাজারে অ্যাজ পার মার্কেট স্ট্যান্ডার্ড হচ্ছে 25 আরএম এর নিচে কোনো এসটি কেবল নাই। তো আপনার মনে করেন 10 আরএম এর জন্য আপনার 25 আরএম এ নিতে হবে যদি বড় হয়। এবং এক্সেল পি এর যে প্রাইমারি এখানে যেটা বের হবে ওখানে 1.2 টাইম, 1.5 টাইম বেশি নিতে পারবে। তো বেশি নিয়েও তো আপনার 25 হচ্ছে না, যেহেতু এটা সর্বনিম্ন কেবলই হচ্ছে 25 অ্যাম্পিয়ারের, তো আপনাকে 25 নিতে হবে। যখন বেশি কারেন্ট বেড়ে যাবে তখন আপনার এই ফ্যাকশন গুলো আসবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এটার জন্য একটা হচ্ছে আপনার অটোমেটিক আমরা এসে এক্সেলে বা করে রাখছি আপনাদের জন্য, এই প্রত্যেকটা আমাদের টপিক যেগুলো ক্যালকুলেশন ইস্যু সেগুলো এরকম ভাবে মেথড করা থাকে। ধরেন আমরা 100 কেভিএ ট্রান্সফরমার,
কত কেবল লাগবে? 100 কেভি। 100 কেভি ট্রান্সফরমারের জন্য দেখেন, এই যে 100 কেভি, 100 আর হচ্ছে আপনার কিলোর জন্য হচ্ছে আপনার 1000, গুণ করে এই মানটা যদি আমি এখানে বসিয়েছি, এটা হ্যাঁ, কত হয়েছে আমার? এই যে 9.4। তারপরে কেবল সাইজ হচ্ছে কপারের ক্ষেত্রে আপনার হচ্ছে 9.4, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো মানে 14 ধরতে পারেন, কিন্তু আমরা নিয়েছি 25। ওই যে বললাম 25-এর নিচে আপনার আর নাই। মজার বিষয় হচ্ছে যে এখানে যদি আমি 500 কেভি ট্রান্সফরমার নিই, তাহলে ঘটনাটা কি বসে দেখেন, শুধু আমি এটা চেঞ্জ করেছি। দেখেন 48 মানে 69 মানে 70 হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম লাগবে, আর কপার নিলে আপনার 47, জাস্ট খালি অ্যালুমিনিয়াম। আপনি বলবেন যে না, ইম্পিডেন্স আমার চেঞ্জ হয়ে গেছে, ধরেন এখানে 3.8 ছিল, আপনি দিলেন 5 পয়েন্ট, আপনার কম এই ফ্যাক্টরিতে যেটা আছে এটা 5.5, বুঝছেন? আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখানে যদি টাইম দেন যে না আমি এখানে 3 সেকেন্ড নেব, তাও কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে, দেখছেন? 3 সেকেন্ডে আপনি 300 RMS কেবল লাগবে। এই বিষয়গুলো, এটা হচ্ছে আপনার অটোমেটিক সিস্টেম আমরা করে রাখছি, এগুলো আপনাদেরকে প্রোভাইড করব যখন আমাদের সাথে যুক্ত হবে। প্রত্যেকটা এভাবে কেবল ক্যালকুলেশন, লাইট লুমেন্স মেথড, সব জায়গায় আমাদের এভাবে ক্যালকুলেট ভ্যালু আপনাদের জন্য করা আছে। আচ্ছা, ওটা গেল। আমাদের দেখেন সেকেন্ড ক্লাস যেটা আমরা নিয়ে থাকি এই কেবল নিয়ে। থার্ড ক্লাসে আমাদের যেটা হয়, আহ, প্রত্যেকটা বেকার কেন, কত টাইপের বেকার, টিপিং টাইম, সেট পয়েন্ট কেন ইউজ করব, এই জিনিসগুলো আপনার আমরা আমাদেরকে আলোচনা করি, আর এবং এগুলো সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো আছে। তারপর মজার বিষয় হচ্ছে এখানে যেহেতু আসলাম একটু দেখেই যাই, যে যে ভোল্টেজ অফ ক্যালকুলেশন, ডিস্টেন্সের কারণে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়, এগুলো একাধিক কেবল হলে কি করতে হবে কি না করতে হবে, এই ক্যালকুলেশন গুলো মানে খুব পাওয়ারফুল। ইয়ে এগুলো নর্মালি মানে এগুলো মানে শেখা হয় না আমাদের। তারপর হচ্ছে আপনার কি বাসবার ক্যালকুলেশন, বিবিটি ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন এবং কি কি স্ট্যান্ডার্ড, আর তারপর হচ্ছে আপনার আর কিভাবে ক্যালকুলেশন করবেন, কত পার্সেন্ট ধরবেন, এই জিনিসগুলো। বাসবার 2 রকমের আছে, অ্যালুমিনিয়াম আছে আপনার, তারপর হচ্ছে কপারের আছে, কোনটা কি ধরবেন এগুলো পুঙ্খানুরূপে আপনাদের সাথে আলোচনা করা হবে। এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস। কেমন? আমরা প্রেজেন্টেশনে যাই। এটা গেল, এটা গেল। তারপর হচ্ছে বাসবার ক্যালকুলেশন আছে। বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, যেহেতু আজকে ওগুলো দেখে আসলাম, কিছু জিনিস আলোচনা করি। আপনার আসলে এই এখানে 21টার মতো ক্লাস হবে। 21টা ক্লাসে আপনার হিউজ পরিমাণ ডাটা, এগুলো আপনি মানে যারা জব করতেছেন তাদের তো বেগবান হবেই, সাথে সাথে যারা জব করতেছেন আসলে যেই সেক্টরে যে জব করেন না কেন, সাবস্টেশন বা পাওয়ার আপনার প্রয়োজন নাই, বা এখান থেকে যে 5টা কোশ্চেন আপনার করবে না, কখনোই হবে না। আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার যদি বড় ইঞ্জিনিয়ার হন, তাও আপনাকে পাওয়ার সেক্টর থেকে আপনাকে জানতে হবে, উপায় নেই। মানে হচ্ছে এটা একটা মাদার একটা সাইড, পাওয়ার সাইড নিয়ে আপনাকে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে অবশ্যই আপনি এগুলো জানতে হবে। দেখেন বাসবার ক্যালকুলেশনের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট আর স্কোয়ার মিলিমিটারের কারেন্ট। আমি বলতেছি আবার যে এখানে এই একটা আলোচনার মধ্যখান থেকে এই আপনাদের এটা আলোচনা করা। তো কিছু বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কি? মনে করেন একটা ডিবি বা হচ্ছে এমডিবি, আপনি এখানে সিদ্ধান্ত নিলেন যে এখানে হচ্ছে আপনি মনে করেন 812 অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন। এই 812 অ্যাম্পিয়ার কারেন্ট আপনি ক্যালকুলেশন করে এসেছেন কিলোওয়াটের উপরে, যে 812, টোটাল কারেন্ট হচ্ছে আমার 812। আর যেটা আমি নিব এটা কপারের নিব। তো কপারের নিব, কপারের আপনার যেটা হচ্ছে পার স্কোয়ার মিলিমিটারে কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে 1.55। এটা হচ্ছে কার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আর এস এর স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আপনার এনএফপি এর স্ট্যান্ডার্ড। আর আর যেগুলো আপনার লোকাল স্ট্যান্ডার্ড আছে এর থেকে বেশি নাই, 1.65 নাই, অনেক সময় 2 নাই, এটা আছে জিনিসগুলো। আচ্ছা, তো না দেখে পারতেছি না মধ্যখান দিয়ে আলোচনা। মানে
এই যে দেখেন, আমরা কি করছি, বাস বার কাকে বলে, বাস বারের সেফটি ফ্যাক্টর যে কারেন্ট ডেনসিটি যেটা বলে 1.5 থেকে 3.2, এটা কপারের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1.0 থেকে 1.5 বেশির মাঝে। তারপরে কি করলাম, এই ট্রান্সফরমার থেকে আমরা কারেন্ট বের করলাম, এই যে 812। তারপরে কি করলাম, এই যে এই পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে, না সরি, এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আর জাস্ট খালি পার্থক্য কি, যে কারেন্ট, টোটাল কারেন্ট তো ঠিকই থাকে, জাস্ট নিচের যে অ্যালুমিনিয়ামের যে স্পেসিফিক গ্র্যাভিটি বা হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট পার স্কোয়ার মিলিমিটারে, 1 মিলিমিটারে কতটুকু কারেন্ট যেতে পারবে, অ্যালুমিনিয়ামের কিন্তু 1.09। এটা দিয়ে ভাগ করলে 775 স্কোয়ার মিলিমিটার আপনার বের হয়েছে, নিতে পারবে। বাসবারের সূত্র হচ্ছে আবার, বাসবারের সূত্র হচ্ছে, এটা দেখেন এখানে লেখা আছে কি যে উইথ ইন্টু থিকনেস গুণ করে 799 স্কোয়ার মিলিমিটারের কাছাকাছি নিতে হবে। আর মিড বাসবার হচ্ছে কত, এটা হচ্ছে আপনার উইথ এবং থিকনেস 80 × 10। এটা আমি কোথা থেকে পেলাম, এই যে দেখেন বাসবার ফর্মুলা, বাসবার উইথ ইন্টু থিকনেস ইন্টু কারেন্ট ডেনসিটি। কপারের ক্ষেত্রে এটা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা। বুঝা গেছে বিষয়টা? এবং শুধু তাই না, কত কত বাজারে আছে, এবং বাসবারের ওয়েট কিভাবে বের করবেন, যে 5টা যে আমার বাসবার লাগবে এই আমার 1200 এর জন্য, ও বাসবার ওয়েট কিভাবে বের করবেন, ওয়েটের ফর্মুলা সকল নিয়ম বসিয়ে আমাকে হিসাব করতে হবে। দেখেন, একটা বাসবার 8.189, আর টোটাল বাসবার হচ্ছে 32.75 কেজি। টোটাল টাকা কত, 32.7 সাথে 1600 বা 1500 টাকা কেজি, এটা ভেরি করে, বাজার দেখতে হবে। 52,409 টাকা আপনার এই বাল্ব প্রয়োজন এটার জন্য। দেখেন এই আলোচনা একটাই থেকে, এবং তারপর বিবিটি আছে আপনার, এটার জন্য আপনি বাল্ব কাকে বলে, কি করেন, কত স্ট্যান্ডার্ড সাইজ আছে, এবং হচ্ছে আপনার কিভাবে ক্যালকুলেশন করবেন, টোটাল এই বিষয়টা এটার মধ্যে আছে একটা পার্ট। বিবিটি তো ক্যালকুলেশন আর একটা পার্ট। তো আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, মানে আপনি কতটা মানে লাইফ, আমি এভাবে বলি যে এই জায়গাগুলো হচ্ছে একটা লাইফ চেঞ্জিং। আর এই ডকুমেন্টস গুলো সকল আপনার পিডিপি দিব, আমরা রেকর্ড ফাইল দিব, এবং আমাদের সাথে যতদিন আপনারা থাকবেন এই লাইনে, যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে ডিসকাস করতে পারবেন। তো যদি সুযোগ থাকে আসলে, মানে আমাদের একটা প্রবলেম কি, যে কোর্সের কথা শুনলেই মাথা নষ্ট, যে কোর্স করতে হবে কেন। কোর্স করতে হবে না, কোর্স কোনো বিষয় না। আপনি এটা আপনি আমার সাথে, আমার কাছে শিখেন, আপনার সিনিয়রের কাছে শিখেন, আপনি আপনার ইউনিভার্সিটি শিখেন, কিন্তু না শিখে শুধু যে ইঞ্জিনিয়ার, শুধু সার্টিফিকেট আর নিজের শরীরটা নিয়ে যে আমরা ইঞ্জিনিয়ার হই, এটার জন্য ভাই ব্যাপক ভুগতে হবে আমাদেরকে, অনেস্টলি বলতেছি। হ্যাঁ, দেখেন, কিছু মানুষের চাকরির অভাব হয় না, একটা চাকরি যায় আর একটা চাকরি পেয়ে যায়। আর কিছু ভাই আছেন, মানে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে ঢাকা শহরে বা শহর বাজার ছাড়া তো ইঞ্জিনিয়ারিং কোনো ইনস্টিটিউট নাই, বিএসসি করে, ডিপ্লোমা করে, তারপরে এতটা হতাশা যে এই যে এখন আপনাদের সাথে আমি কথা বলছি, আমার কাছে 4টা ফোন আসছে, 4টা ফোন, ঠিক আছে, যে শুধু চাকরির জন্য। তো একটা মানুষকে যখন আপনি রেফারেন্স দিবেন, এগুলো হয় কিভাবে, ধরেন আপনি একটা ভালো কোম্পানিতে আছেন, একটা পোস্টে, আপনার সাথে আমার পরিচয়, ব্যবসা বাণিজ্য করতে করতে, ভাই একটা লোক দেন, লোক একটু ভালো দেখে একটা লোক দিয়ে, একটা চালাক ছেলে দিয়ে, যারা মোটামুটি বুঝে। কিছু ভাইয়ের আবার প্রশ্ন যে, ভাই প্রথমে কি কাজ জেনে চাকরি, কাজ জানবো কিভাবে? আপনার কাজ জানতে তো বলেনি, আপনাকে তো বলেনি যে ডাইং মেশিন আপনি অপারেশন করেন। আপনি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলো তো আপনার বইয়ে, বা ইলেকট্রিক্যাল যেগুলো মাদার কাজ আপনার জানতেই হবে ভাই। এটা তো কোনো এক্সপিরিয়েন্সের বিষয় না। আপনারা বাংলাদেশে, আমরা এটা নিয়েছি যে 10 বছর চাকরি করার পর আমরা একটা শিখবো, তারপর আর 10 বছর পরে আমাদের জীবন শেষ। না, এই জায়গাটা একটু পরিবর্তন করতে হবে ভাই আপনাদেরকে। যেহেতু আজকে আপনি তো করে রমজানের আগে আমার সাথে যুক্ত হয়ে গেছেন, কিছু ভাই, অনেক ভাই এসএমএস করেছেন যে আজকে সীমানা না নেওয়ার জন্য, তো আমি যেহেতু ডেডলাইন দিয়েছি, নিয়ে ফেললাম। বিষয়টা হচ্ছে যে ভাই, আপনি দেখবেন যে আপনি যখন এটা এটা আমি সবাইকে বলি যে আচ্ছা, আপনি কি চাচ্ছেন, ধরেন আপনি 5,000 টাকা 10,000 টাকা একটা কোর্স করবেন, তখন তখন আপনি কি করতেছেন, 5টা প্রতিষ্ঠান যাচাই বাছাই করতেছেন, আপনি আপনার মতো করে চেক ব্যাক করতেছেন, অনলি ফর 5,000 টাকা 10,000 টাকাতে আপনি কোর্স করবেন একটা, মানে কিছু করবেন না, আপনাকে বিশাল, আপনাকে যাচাই বাছাই করতে হচ্ছে। তো একটা এমপ্লয়ি যখন নিবে,
এটা একবার ইমাজিন করছেন আপনারা, যে একটা এমপ্লয়ি নিবে, একটা এমপ্লয়ি মানে হচ্ছে একটা চেয়ার না, বিজনেস তাকে বলে। তো আপনাকে একটা, যারা যাদের ডিপার্টমেন্টের বেশি নর্মাল, তাকে আমি জয়েন করি, আমি তাকে চাকরি দিতে হবে কেন হয়? আপনি আপনি কোনো কাজ, একটা বিস্কিট কিনলে তো আপনি হাজারবার দেখেন, ডেট দেখেন, আপনি একটা সেমাই কিনলেন দেখেন, একটা তেল কিনলে দেখেন, একটা জুস খাইলে আপনি দেখেন আপনি ডেট আছে কিনা, কোন কোম্পানি ভালো কোম্পানি কিনা। তো আপনি, আমি তো একটা প্রোডাক্ট। আপনাদের মাথায় যেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, খুব পাওয়ারফুল লেসন এটা, যে আপনি, আমি তো একটা প্রোডাক্ট। তো আপনাকে যখন কেউ বেতন, স্যালারি দিয়ে আপনাকে যখন নিবে, শুধু অনলি ফর স্যালারি না, আপনাকে একটা পোস্ট দিবে, আপনাকে একটা চেয়ার দিবে, এবং আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিবে। প্রত্যেকটা জিনিস বিজনেসের সাথে যুক্ত এরা। আপনি যদি এখানে ফল্ট করেন, মালিক পক্ষে একদিনে ধরতে পারবে না। আপনি 6 মাস 1 বছর চাকরি করার পর মনে হচ্ছে যে না, এই ইঞ্জিনিয়ার কিন্তু হবে না, কিন্তু একটা বছর যে কোটি কোটি টাকা গেল নষ্ট হয়ে, এই ফিডব্যাকটা আপনি, আপনাকে আমাকে বাদ দিয়ে দিল, কিন্তু ওখানে যে লসটা হলো 1 বছরে, এই লসটাকে আমাকে রিকভারি করে দিবে। খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গা, এই জায়গাগুলো আপনাদেরকে রিকভারি করার জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি কাজ করতে চান, আপনার দেশটাকে অবশ্যই স্ট্রং করতে হবে। তো যাই হোক, এখানে দেখেন পারমিশন ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ধরেন এলটি প্যানেল এখানে, এই এলটি প্যানেল থেকে কত দূরে আপনার এমডিভি, মেশিন ডিভি হটেভার হতে পারে, এই জায়গাটাতে এই দূরত্বের উপর ডিপেন্ড করে আপনার ভোল্টেজটা লস হয়। পারেন, এখানে 100 অ্যাম্পিয়ার আপনার একটা মেশিন আছে, 100 অ্যাম্পিয়ার। তো আপনি একটা কেবলে লেখা আছে, মনে হয় 100 অ্যাম্পিয়ার, মনে করেন 120 আরএম এর কেবলে 100, ধরেন এটা সাপোজ আমি বলছি, আপনি 100 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। আপনি এখানে দিলেন, ডিস্টেন্স কত, মনে করেন 200 মিটার দূরে। আপনি এখানে এসে ভোল্টেজ মাপ দিবেন, আপনি ভোল্টেজ পাবেন মনে করেন 300, 300 ভোল্টেজ, থ্রি ফেজ লাইনে চলবে না, বাদ। মেশিনে আপনার অন হবে না। তখন কি করতে হবে, এই ডিস্টেন্সটা যদি 30 মিটার, 30 মিটারের বেশি হয়, তাহলে আপনাকে এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে। আর 30 মিটারের মধ্যে যদি আপনি লাইন দেন, তাহলে কেবলের গায়ে যেটা লেখা আছে, যে নিয়ম অনুযায়ী, সেটাই আপনি ভোল্টেজ, মানে ভোল্টেজ এবং হচ্ছে অ্যাম্পিয়ার সঠিক পাবেন। আপনারা জানেন যে আমাদের কেবল চার্ট থাকে, একটু কেবল চার্টটা ঘুরে আসলে আপনাদের যারা বিগিনার তার জন্য ভালো হবে। কেবল চার্ট থেকে নিয়ে আসে আপনাদের, এই যে কেবল চার্ট থাকে, এটাতে দেখেন বিওয়াই কেবল কত ভোল্টেজের, সিঙ্গেল কোর নাকি এনওয়াই কেবল সিঙ্গেল কোর। দেখেন আমি বলছিলাম 120, 120-এ আমার এনওয়াই 280 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, বুঝছেন? 35-এ আপনার নেবে 112। এটা প্রয়োজন নাই, এটা আরেকদিন বলবো আমি। এ- এটা দেখেন, বুঝলেন? তাহলে আমি যখন 100 অ্যাম্পিয়ার নিবো, তাহলে আমার 35 আরএম কেবল দিলে যথেষ্ট না? যথেষ্ট নয়। এটা আপনাকে ভোল্টেজ জব ক্যালকুলেশন না করলে আপনি ওই জায়গাতে সঠিক ভোল্টেজ পাবেন না, তো আপনার মেশিন রান হবে না। সেই জন্য যেটা করতে হবে, বিএনবিসি তে বলতেছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট 2.5%, নমিনাল ভোল্টেজ হচ্ছে আমাদের 400, 400 থেকে নিলে আপনার 200। উনি বলতেছে তুমি যত দূরে নিয়ে যাও মেশিন, কোনো সমস্যা নাই, এই জায়গাতে আমার 390 ভোল্ট আমাকে স্ট্যান্ডার্ড থাকতেই হবে। এফপিএ তে বলতেছে যে তুমি যত দূরে নিয়ে যাও 5% অ্যালাউ করে, এখানে আমার 380। দুইটি স্ট্যান্ডার্ড বলে কি, থ্রি থেকে, এখানে একটু, থ্রি, 3 থেকে 8%, এটা হচ্ছে ভেদা ভেদা চাওয়া। এটাতে আপনার 368 আপনাকে সর্বনিম্ন থাকতে হবে। এটা কখন, এটা আবার বিএনবিসির একটা কি আছে আপনার, নিয়ম আছে, যে ট্রান্সফরমার নিজের হতে হবে না পাবলিক হতে হবে, এটা নিয়ে একটা সমস্যা আছে। ওই জায়গাটা আসলে কোন দিক থেকে আলোচনা করবো, এই যে আমাদের সাব স্টেশনের প্রত্যেকটা দেখেন, এবং আমরা কেটে কেটে রাখি, বিএনবিসি কি বলছে, এনএফপিএ তে কি বলতেছে, ভেন্টিলেশন কি হবে, কতটুক জেনারেটরটা কোথায় থাকবে, কত পার্সেন্ট লোড দিতে পারবেন, এগুলো সবগুলো আমরা এভাবে মানে ভাগ করে রাখি আর কি। তো আপনাদেরকে যে জিনিসটা নিয়ে আসলাম, যে ভোল্টেজ অফ ক্যালকুলেশন,
এটাতে না, ওটা হচ্ছে কেবল, শর্ট সার্কিট কারেন্ট। এই যে কেবল সিলেকশনের ক্ষেত্রে দেখেন, যে এটা হচ্ছে বিডি স্ট্যান্ডার্ড কি বলছে, বিএনবিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, এগুলো সবগুলো আমরা ভাগ করে রাখি। তো দেখেন, এই যে আমি বলতেছিলাম একটা দেখায় তাহলে আপনাদের প্রুফ দেওয়ার জন্য, যে বিডি স্ট্যান্ডার্ড কি বলছে, লো ভোল্টেজ ইনস্টলেশন সাপ্লাই ডিরেক্টলি ফ্রম পাবলিক লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম যদি হয়, লাইটিং এর ক্ষেত্রে 3% লস করতে পারবে, আদার্সের ক্ষেত্রে 5%। লো ভোল্টেজ ইনস্টলেশন সাপ্লাই ফ্রম প্রাইভেট লো ভোল্টেজ সাপ্লাই যদি হয় তাহলে হচ্ছে 6% আর 8%। এই জন্য কোন টাইপের হবে এটার উপর ডিপেন্ড করে আপনাকে এই সূত্রটার উপরে বসিয়ে আপনার পারমিশনাল ভোল্টেজ ড্রপটা আপনাকে হিসাব নিকাশ করে নিতে হবে। ওকে, এই যে বিষয়গুলো কম্পারিজন করে যদি আপনারা দেখেন একটু, আপনাদের একদম মানে কাজ করার ক্ষেত্রে বা প্রপার কাজগুলো আপনাদের করতে পারবেন। তো সুযোগ থাকলে আপনাদেরকে আমি বলবো, অ্যাডভান্টেজ হোক আর যেখানেই হোক, না হলে আপনার দেশের বাইরে বা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনার চাকরি যারা করতেছেন তারাও শিখে নেবেন। যারা চাকরি করেন না ভাই, আপনাদের কাছে জোর রিকোয়েস্ট যে আপনারা যেখান থেকে হোক আপনাদের বেসমেন্ট আপনারা একটু স্ট্রং করে চাকরিতে যাবেন, মজা পাবেন। আমরা দেখেন এখানে লোড কত প্রকার, ক্যাপাসিটিভ লোড, ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড। আমাদের রেজিস্টিভ লোড কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার ফিলামেন্ট, হিটার, জলে, এগুলো হচ্ছে আপনার রেজিস্ট্যান্স থাকে, সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, এগুলো হচ্ছে আপনার রেজিস্টিভ লোড বলে। ইন্ডাকটিভ লোড হচ্ছে বড় মোটর, হচ্ছে যে বড় কয়েল যেগুলো থাকে, ফ্যান, মোটর, এগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। ক্যাপাসিটিভ লোড যেটা সেল থাকে সেগুলো। এখন ইন্ডাকটিভ লোড সবসময় আপনার ঘাতক লোড বলা হয়, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং করে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা এটাকে ক্যালকুলেশন করতে হয় ভালো করে। তারপর দেখেন সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্টাক্ট, এগুলো আমরা কিভাবে হিসাব করব। এটা হচ্ছে কেবার, এই সূত্র দিয়ে আপনি করতে পারেন। এই সূত্র দিয়ে আমার 72 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে, 72 উপরে ডিপেন্ড করে আমার সার্কিট ব্রেকার, এইগুলো আপনি সেট করতে পারেন। এটা একদম সংক্ষিপ্তভাবে বলতেছি, প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা ক্যালকুলেশন করি। হাউ টু বি ক্যালকুলেট কেভিআর, কেভিআর কিভাবে আপনি কস্টটা, মানে কস্টটা, এটা কেভারের ক্যালকুলেশনের সূত্র হচ্ছে এটা, এটা বসালেই আপনি কত কেভারের ক্যাপাসিটর প্রয়োজন আপনার, এটা আপনি কারেন্টের উপর ডিপেন্ড করে পেয়ে যাবেন কেভারে। তো ট্রান্সফরমার, এলডি প্যানেল, এগুলো পরিচিত। আমার আলোচনা প্রায় শেষ। অনেক সংক্ষিপ্ত করে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করলাম, বাইরে বিষয়গুলো নেওয়ার সুযোগ খুব কম ছিল, যে আপনারা ব্যস্ত মানুষ বা রমজান চলে আসতেছে। এখন আপনারা জানেন যে অ্যাডভান্টেজ শুধু জয়নিং থেকে কন্ট্রোলিং, পিএলসি, অটোমেশন, বিভিন্ন আমাদের কোর্স আছে। তো আপনাদের যদি কোনো কোর্স প্রয়োজন থাকে আমাদের বা আজকের সেমিনার থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি প্রশ্ন উত্তর দেবো যদি জানা থাকে। আর আমাদের এখানে যদি কোনো কোর্স করতে চান, আপনারা আপনাদের চ্যাট বক্সে নাম্বারটা দেবেন। এবং যারা কোর্স করে আমাদের রেকর্ড ফাইল এবং হচ্ছে সকল ডকুমেন্টস আপনাদেরকে, সময় স্বল্পতার কারণে অনেক ডকুমেন্টস আমি দেখাতে পারিনি, এই ডকুমেন্টস গুলো প্রোভাইড করে থাকে। ইভেন শুধু এখন না, লাস্টে আপনাদেরকে আমরা একটা ক্লাস নিয়ে থাকি যেটা সিভি ক্লাস বলে। ঠিক আছে, আপনাদের সিভিটা কিভাবে হবে, মজার বিষয় হচ্ছে যে এখানে বলতে পারেন আপনারা যে আবার সিভির আবার কি, সিভি অনেক কিছু। একটা সিভি কে যদি আপনি আপনার মতো করে আপনার এটাকে প্রকাশ না করতে পারেন, পারে না অনেকে, যেহেতু এগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। সো আপনাদের টোটাল, আপনাদের এই 12 বছর বা আমাদের ডুয়েট বইয়ের যারা সিনিয়র পার্সন আছেন, আমরা থিসিস করে একটা কোর্স সাজিয়েছি, যে কোর্সটা আপনার জন্য খুবই বেনিফিটেড, খুবই বেনিফিট। অ্যাডভান্টেকের সবাই 15 থেকে 20 বছর এক্সপিরিয়েন্স আমরা জব করেছি, এবং বাংলাদেশের লিডিং যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলোর সাথে আমরা এখনো কাজ করতেছি। তো আমাদের কাছে আসলে আপনারা অন্তত একটা সঠিক গাইডলাইন পাবেন। এই আশাটা আপনারা অন্ধ, মানে একবার চোখ বুঝে বিশ্বাস করতে পারেন এটা, নাহলে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা কোর্স করতে চান যদি দু একজন থাকেন, চ্যাট বক্সে নাম্বার দেবেন। অটোক্যাড কোর্স হচ্ছে শেখানো হয়, আমাদের অটোক্যাড কোর্সও আছে। কেমন, অটোক্যাড কোর্সও আছে আমাদের। কারো কোনো প্রশ্ন আছে আজকে আলোচনা বা শেখার প্রয়োজন আছে কিনা? আর এই 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 কোর্সের মধ্যে আপনার 4টা ক্লাস অটোক্যাডের আছে, অটোক্যাডে শিখতে পারবেন।